আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে ফাটাকেস্ট শর্টকাট সাজেশন দিয়ে দিব সরকারি নীতি পরিচিতি, যে সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তো তোমাদের পরীক্ষা 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16 জুলাই 2025। আজকে আমি তোমাদেরকে ক, খ এবং গ বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব উত্তর সহকারে। রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন কিন্তু 100% কমন পড়ে, তার প্রমাণ কিন্তু গত 2 পরীক্ষায় তোমরা পেয়ে গেছো। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো টপিক, নীতি ও জননীতি মৌলিক ধারণা। নীতি শব্দের অর্থ কি? তো নীতি শব্দের অর্থ হলো কোনো কাজ সম্পাদনের জন্য সঠিক ও সুপরিকল্পিত কার্য ব্যবস্থা বা পদ্ধতি। সরকারি নীতি বা জননীতি কি, অথবা পাবলিক পলিসি এর বাংলা অর্থ কি? জনগণের কল্যাণের জন্য সরকার যা কিছু করার বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে তাই জননীতি। পরের প্রশ্নটি দেখো, সরকার যা করে বা না করে তাই জননীতি কে বলেছেন? উক্তিটি করেছেন থমাস আরডাইন। পরের প্রশ্নটি দেখো, জননীতির দুটি বৈশিষ্ট্য লিখো। তো জননীতির দুটি বৈশিষ্ট্য হলো, এটি লক্ষ্যভিত্তিক ও উদ্দেশ্যমূলক, আর একটি হলো এটি জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়। পরের প্রশ্নটি দেখো, নীতি নকশা কি? কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সুশৃঙ্খল ও সুবিন্যস্ত কার্যপদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করে কাজ সম্পাদন করাকে নীতি নকশা বলে। পরের প্রশ্নটি দেখো, নীতি বাস্তবায়ন বলতে কি বুঝো? নীতি বাস্তবায়ন হলো গৃহীত নীতি লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গৃহীত কার্যক্রম ও প্রক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, জননীতি অধ্যয়নের 3টি পর্যায় কি? প্রথম পর্যায় হলো নীতি বিশ্লেষণ, নীতি বাস্তবায়ন ও নীতি মূল্যায়ন। নীতি বিশ্লেষণ, নীতি বাস্তবায়ন ও নীতি মূল্যায়ন 3টি পর্যায়। পরের প্রশ্নটি দেখো, নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ কোনটি? নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ হলো সমস্যা গুরুত্ব অনুধাবন করা বা নীতির প্রয়োজনীয়তা অনুভব করা। পরের প্রশ্নটি দেখো, কাকে ফাদার অফ পলিসি সায়েন্স বা নীতি বিজ্ঞান বলা হয়? হ্যারল্ড ল্যাসওয়ালকে। 2 নম্বর টপিকটি হলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা কি? কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আগে থেকে ঠিক করা সুশৃঙ্খল, সুগঠিত, সুসংগঠিত এবং যুক্তিসঙ্গত কার্যপদ্ধতি হলো পরিকল্পনা। পরেরটি দেখো, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান। পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত। উক্তিটিকার, উক্তিটি হলো নিউম্যানের। পরের প্রশ্নটি দেখো, এজেন্ডা বলতে কি বুঝো বা কি বোঝায়? কোনো নীতির প্রধান লক্ষ্য বা আলস্য বিষয় নির্ধারণ করাকেই এজেন্ডা বলে। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা সঠিকভাবে চিহ্নিতকরণ। পরের প্রশ্নটি দেখো, জননীতিতে যৌক্তিক পছন্দ বলতে কি বোঝায়? জননীতিতে যৌক্তিক পছন্দ বলতে মানুষের বিভিন্ন আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করার একটি পদ্ধতিকে বোঝায়। পরের প্রশ্নটি দেখো, যুক্তিসিদ্ধ মডেলের প্রবক্তাকে? যুক্তিসিদ্ধ মডেলের প্রবক্তা হলো হারবার্ট সাইমন। পরের প্রশ্নটি দেখো, হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির নাম কি? হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ মডেলটির নাম হলো সীমিত যৌক্তিকতা মডেল। পরের প্রশ্নটি দেখো, ডিসিশন সিদ্ধান্ত শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। পরের প্রশ্নটি দেখো, জননীতিতে বা সরকারি নীতিতে মূল অ্যাক্টর কারা? জননীতি বা সরকারি নীতিতে জনগণই মূল অ্যাক্টর। এর উত্তরটি হলো জনগণ। বহিস্থ অ্যাক্টর কি? একটি দেশের বা সংগঠনের বাইরে যে সকল ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান জননীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রভাব বিস্তার করে তাকে বহিস্থ অ্যাক্টর বলে। পরের প্রশ্নটি দেখো, বিশেষজ্ঞ কারা?
কোনো বিশেষ বিষয়ে যাদের গভীর জ্ঞান ও দক্ষতা রয়েছে তারাই হলো বিশেষজ্ঞ। পরের প্রশ্নটি টপিকটি দেখো, দ্রব্য ও বাজার সম্পর্কিত ধারণা। গণদ্রব্য কি? যে দ্রব্য বা সেবা সবাই একত্রে ভোগ করতে পারে, যে দ্রব্য বা সেবা সবাই একত্রে ভোগ করতে পারে এবং যা থেকে কাউকে বঞ্চিত করা যায় না, সেটি হলো গণদ্রব্য, যেমন রাস্তা, পার্ক। পরের প্রশ্নটি দেখো, মহাসড়ক কোন ধরনের দ্রব্য? মহাসড়ক একটি গণদ্রব্য। পরের প্রশ্নটি দেখো, রেডিও টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য? রেডিও এবং টিভি অনুষ্ঠান আধা গণদ্রব্য হিসাবে বিবেচনা করা হয়। পরের প্রশ্নটি দেখো, বাজার কি? অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা কোনো পণ্য বা সেবা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করে, এটি হলো বাজার। পরের প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক বাজারের উদাহরণ দাও। যখন কোনো পণ্য বাজার শুধু একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী বিস্তৃত হয় তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন বাংলাদেশের পাট, চা, তৈরি পোশাকের বাজার। পরের প্রশ্নটি দেখো, বাজার ব্যর্থতা কি? যখন কোনো বাজারের পণ্যের উৎপাদন, সরবরাহ এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে না, তখন তাকে বাজার ব্যর্থতা বলে। পরের প্রশ্নটি দেখো, ভর্তুকি কি? সরকার কর্তৃক কোনো পণ্য বা সেবার উৎপাদন বা ভোগের জন্য প্রদত্ত আর্থিক সাহায্য। পরের প্রশ্নটি দেখো, মিশ্র অর্থনীতি কি? যে অর্থনীতি ব্যবস্থায় সরকারি মালিকানা অর্থাৎ রাষ্ট্রীয় খাত এবং বেসরকারি মালিকানা অর্থাৎ ব্যক্তিগত খাত পাশাপাশি অবস্থান করে এবং উভয় খাতেই অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে, তখন তাকে মিশ্র অর্থনীতি বলে। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা এবং বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে সেটি হলো মিশ্র অর্থনীতি। পরের প্রশ্নটি দেখো, অলাভজনক অর্থনীতি কি? বাংলাদেশের দুটি অলাভজনক খাত উল্লেখ করো। তো দেখো, যে প্রতিষ্ঠান মুনাফার উদ্দেশ্য নয় বরং জনকল্যাণ বা সেবার জন্য পরিচালিত হয় সেটি হলো অলাভজনক প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ রেলওয়ে, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা খাত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্নটি দেখো, প্রকল্প ও পর্যবেক্ষণ। প্রকল্প কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য সুস্পষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত ও পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক কার্যাবলীর সমষ্টিকে প্রকল্প বলে। পরের প্রশ্নটি দেখো, প্রকল্প চক্র কি? একটি প্রকল্পের ধারণা তৈরি থেকে শুরু করে এর পরিকল্পনা, নকশা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তি পর্যন্ত বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপগুলোকে একত্রে প্রকল্প চক্র বলে। পরের প্রশ্নটি দেখো, প্রকল্প চক্রের উদ্ভাবক কে বা প্রকল্প চক্র ধারণাটি কে উদ্ভাবন করেন? এর উত্তরটি হলো ওয়াইন সিবম। পরের প্রশ্নটি দেখো, মনিটরিং পর্যবেক্ষণ কি? কোনো প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলছে কিনা তা নিয়মিতভাবে খতিয়ে দেখাই হলো মনিটরিং বা পর্যবেক্ষণ। পরের টপিকে চলে যায়, প্রশাসনিক কাঠামো ধারণা। পদসোপান কি? সংগঠনের কর্তৃত্বের স্তর বিন্যাস যার উপর থেকে নিচের দিকে প্রভাবিত হয় সেটি হলো পদসোপান। পরের প্রশ্নটি দেখো, মন্ত্রণালয়ের প্রধান কে বা মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে? এর উত্তরটি হলো রাজনৈতিক প্রধান। মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলো সংশ্লিষ্ট মন্ত্রী। পরের প্রশ্নে চলে যায়, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে বা বাংলাদেশের মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? এর উত্তরটি হলো মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলো সচিব। পরের প্রশ্নটি দেখো, সচিবালয় কি বা সরকারের প্রশাসনিক কেন্দ্র কোনটি? তো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রধান দপ্তর বা অফিসগুলোকে একত্রে সচিবালয় বলা হয়। এটি সরকারের প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু। পরের প্রশ্নটি দেখো, অর্থ প্রশাসন কি? সরকারের আয়, ব্যয়, বাজেট ও রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন সংখ্যা কয়টি? বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন সংখ্যা হলো 12টি। পরের প্রশ্নটি দেখো, রপ্তানি নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়? রপ্তানি নীতি প্রণয়ন করে
বাণিজ্য মন্ত্রণালয়। পরের প্রশ্নটি দেখো, ইনপুট এর কয়টি অংশ? তো দেখো ইনপুটের কিন্তু দুটি অংশ থাকে, একটি হলো দাবি আর একটি হলো সমর্থন। পরের প্রশ্নটি দেখো, ব্যবস্থা পদ্ধতির প্রবর্তক কে? ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক হলো ডেভিড স্ট্যান্ড। ডেভিড স্ট্যান্ডই হলো ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক। এবার চলে যাব পূর্ণরূপ। তো পূর্ণরূপ থেকে প্রতি বছর 1 থেকে 2টি প্রশ্ন আসে, তোমরা অবশ্যই এই পূর্ণরূপগুলো মনোযোগ সহকারে পড়বা। আইবিডিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। পরের প্রশ্নটি দেখো, বিজিএমইএ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকরণ ও রপ্তানিকারক সমিতি। পরের প্রশ্নটি দেখো, বিওওটি বিল্ড অন অপারেট ট্রান্সফার। নির্মাণ করো, মালিক হও, পরিচালনা করো এবং হস্তান্তর করো। পরের প্রশ্নটি দেখো, ডিপিইসি এর পূর্ণরূপ কি? ডিপার্টমেন্টাল প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি। পরেরটি দেখো, এনসিএনইসি এর পূর্ণরূপ কি? এক্সক্লুসিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। পরের প্রশ্নটি দেখো, আইএমইডি এর পূর্ণরূপ কি? ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ। পরেরটি দেখো, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। পরের প্রশ্নটি দেখো, পিসিপি এর পূর্ণরূপ কি? প্রজেক্ট কনসেপ্ট পেপার, প্রকল্প ধারণাপত্র। পরেরটি দেখো, পিপিপি কি? এর অর্থ কি? এর অর্থটি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব। পরেরটি দেখো, ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। পরেরটি দেখো, ভিজিডি এর পূর্ণরূপ কি? ভুলারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, দুস্থ জনগোষ্ঠী উন্নয়ন কর্মসূচি। পরেরটি দেখো, বিজিএফ কি? ভুলারেবল গ্রুপ ফিডিং, দুস্থ জনগোষ্ঠী খাদ্য সহায়তা কর্মসূচি। তো দেখো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে পূর্ণরূপগুলো পড়ালাম, এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবা। হুবহু পূর্ণরূপ থেকেই প্রতি বছর 1 থেকে 2টি প্রশ্ন আসে। পরের টপিকে চলে যাব, শিক্ষানীতি ও উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো দেখো, ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালের 26শে জুলাই গঠিত হয়। বর্তমান শিক্ষানীতি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় কত সালে? 2010 সালে। পরেরটি দেখো, এমডিজি কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। পরেরটি দেখো, এসডিজি এর মেয়াদকাল কত? বা এসডিজি কর্মসূচির লক্ষ্য কয়টি? এসডিজি এর মেয়াদকাল হলো 2016 থেকে 2030 সাল পর্যন্ত, এর লক্ষ্যমাত্রা হলো 17টি। পরেরটি দেখো, ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021 কি? ভিশন 2021 বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক, উন্নয়ন ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার মহাপরিকল্পনা হলো ভিশন 2021। এরপরে দেখো, পরেরটি দেখো, এনইসি সবাইকে সভাপতিত্ব করেন? জাতীয় অর্থনৈতিক পরিষদ এর সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। এবার চলে যাব গ্রন্থ ও লেখক। ইমপ্লিমেন্টেশন গেম গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হলো ইউজিন বার্ডাস। ইউজিন বার্ডাস হলো ইমপ্লিমেন্টেশন গেম গ্রন্থটির রচয়িতা। পরেরটি দেখো, আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি গ্রন্থটির রচয়িতাকে? থমাস আরডাই। পরেরটি দেখো, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? এর উত্তরটি লেখকটি হলো আর্থার এ বেটলি। পরেরটি দেখো, দ্য গভর্নমেন্টাল প্রসেস গ্রন্থটির রচয়িতাকে? এর গ্রন্থটির রচয়িতা হলো ট্রুম্যান। পরেরটি দেখো, পাবলিক পলিসি মেকিং গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলো জেমস আই অ্যান্ডারসন। পরেরটি দেখো, পলিসি প্যারাডক্স গ্রন্থটি শীর্ষক গ্রন্থটির রচয়িতাকে? এর রচয়িতা হলো ডেবোরা স্টোন। পরেরটি দেখো,
দ্য পলিসি মেকিং প্রসেস গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হলো চার্লস ই লিন্ডব্লুম। এবার চলে যাব অন্যান্য। তো দেখো অন্যান্যের মধ্যে দুটি প্রশ্ন আছে, একটি হলো মডেল কি? মডেল হলো কোনো বাস্তব বিষয় বা ব্যবস্থাকে সহজভাবে বোঝায় বা ব্যাখ্যা করার জন্য তৈরি করা একটি তাত্ত্বিক কাঠামো। পরেরটি দেখো, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। তো দেখো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনে উত্তর দিলাম, এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ 10টি প্রশ্ন হুবহু কমন পাবা। তো দেখো তোমাদের জন্য আমি আরো কিছু গতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহকারে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এগুলো একবার করে দেখে যেতে পারো। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে আমি যে অতিরিক্ত তোমাদের জন্য প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো থেকে কমন চলে আসে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব টপ 15 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরটি দেখো, বাণিজ্য চক্র কি? 2 নম্বরটি দেখো, বাজার ভারসাম্য কি? 3 নম্বরটি দেখো, অর্থনৈতিক পরিকল্পনা কি বা কাকে বলে? 4 নম্বরটি দেখো, জননীতির সংজ্ঞা দাও বা জননীতি বলতে কি বুঝো? 5 নম্বরে অলাভজনক সংস্থা বলতে কি বুঝো? 6 নম্বরে বাংলাদেশের সচিবালয়ের পদসোপান ব্যাখ্যা করো বা দেখাও। 7 নম্বরে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা অংশগ্রহণ বলতে কি বুঝো? 8 নম্বরে নীতি প্রণয়নের নীতি নকশার ধাপসমূহ বর্ণনা করো। 9 নম্বরে মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো? 10 নম্বরে টেকসই উন্নয়ন কি? 11 নম্বরে এজেন্ডা সেটিং বলতে কি বুঝো? 12 নম্বরে গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্যের মধ্যে পার্থক্য কি? উদাহরণ দেখাও বা উদাহরণ দাও। 13 নম্বরে সরকারি ও বেসরকারি খাতের পার্থক্য দাও। 14 নম্বরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝো? এবং 15 নম্বরে রাজস্ব নীতি বলতে কি বুঝো? তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের সরকারি নীতি পরিস্থিতি এই প্রশ্নটি অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি নীতি পরিস্থিতি এই সাবজেক্টটি প্রশ্ন কমন খুব কম আসে। তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে যাও, এখান থেকে ইনশাল্লাহ তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। 1 2 3 4 5 1 2 1 2 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন। প্রথম 1 থেকে 5 নম্বর প্রশ্ন থেকে ইনশাল্লাহ 2টি প্রশ্ন তোমরা কমন পাবা। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন পড়ে যাবা, এই 15টির মধ্য থেকেই তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। দেখো তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। প্রথমে দেওয়া আছে 11টি, এই প্রশ্ন 11টি তোমরা মনোযোগ সহকারে পড়বা। এরপরে দেখো এখানে আমি আরো কিছু অর্থাৎ মোট 19টি প্রশ্ন দেওয়া আছে, ওই সংক্ষিপ্ত প্রশ্ন। এই 19টি প্রশ্ন তোমরা একবার করে দেখে যাবা, কারণ সরকারি নীতি পরিস্থিতি এই প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন খুব কম কমন পড়ে। তাই আমি তোমাদেরকে বলবো, আমি যে এখানে অতিরিক্ত 19টি প্রশ্ন দিয়েছি এই 19টি প্রশ্ন একবার করে পড়ে পরীক্ষা দিতে যাবা। তো তোমাদের সমালোচনার একটি প্রশ্নের জবাব দেই। তোমাদেরকে অনেকেই দেখি তোমরা ফেসবুকে কমেন্ট করো যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। তো একটি প্রশ্নের উত্তর দেই, তাহলে তোমরা বুঝতে পারবা বোর্ড প্রশ্ন রিপিট হওয়ার অর্থ কি প্রশ্ন সহজ হওয়া। তো দেখো আমি তোমাদেরকে এই প্রশ্নটি করতেছি, বোর্ড প্রশ্ন রিপিট হওয়ার অর্থ কি প্রশ্ন সহজ হওয়া? এর উত্তরটি হলো মোটেও না। তোমাদের প্রতিটি সাবজেক্টে খ এবং গ বিভাগে 40 থেকে 50টি প্রশ্ন দেওয়া থাকে। আমি এই 40 থেকে 50টি প্রশ্ন থেকে মাত্র 15টি প্রশ্ন দেই, 15টি প্রশ্নের সাজেশন দেই। এর উপরে আবার 2 থেকে 3টি প্রশ্ন মার্ক করে দেওয়া থাকে যে প্রশ্নগুলো 100% আসবে। তো তোমরা অনেকেই বলো যে এইরকম সাজেশন সবাই দিতে পারে, বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে। তো দেখো 40 থেকে 50টি কিন্তু বোর্ড প্রশ্ন থাকে, 40 থেকে 50টি বোর্ড প্রশ্ন পড়া কিন্তু তোমাদের জন্য কখনোই সম্ভব নয় এই শর্ট সময়ে। তো দেখো এই 40 থেকে 50টি প্রশ্ন থেকে এই 40 থেকে 50টির মধ্যে আমি মাত্র 15টি প্রশ্ন দেই। এর মধ্যে কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো 100% আসবে, সেটি কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। তো তোমাদের এই কথাটি মোটেও সঠিক নয়।
ভিত্তিহীন যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে মানে কিন্তু তুমি মাত্র 15টি প্রশ্ন পড়ে যাওনি, তোমাকে 40 থেকে 50টি প্রশ্ন পড়তে হয়েছে। তো এই হিসাবে দেখো রকিবুল 24 পাবলিকেশন মাত্র 15টি প্রশ্ন দেয় এবং তার মধ্যে 3 থেকে 4টি প্রশ্ন উল্লেখ করে দেয় যেগুলো থেকে 100% কমন আসে। এবার চলে যাব টপ 15 রচনামূলক প্রশ্ন। তো 1 নম্বরটি দেখো, জননীতি অথবা সরকারি নীতির প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো, অথবা সরকারি নীতির বিষয়বস্তু সম্পর্কে ধারণা দাও। তো দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি, আসবে ইনশাল্লাহ, তোমরা এই প্রশ্নটি হুবহু কমন পাবা। 2 নম্বরটি দেখো, জননীতি অথবা সরকারি নীতি অধ্যয়নের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা অথবা যৌক্তিকতা আলোচনা করো। তো দেখো 2 নম্বর প্রশ্নটি লিখে দিয়েছি, এই প্রশ্নটিও আসবে। 3 নম্বরটি দেখো, উন্নয়নশীল দেশে অথবা বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বের দেশসমূহে নীতি বাস্তবায়ন অথবা নির্ধারণের সমস্যাগুলো আলোচনা করো। এই প্রশ্নটিও লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, জননীতি প্রণয়নে রাজনৈতিক প্রভাব আলোচনা করো বা ব্যাখ্যা করো। দেখো 4 নম্বর প্রশ্নটি লিখে দিয়েছি, আসবে। তো আমি তোমাদের এখানে 4টি প্রশ্ন লিখে দিয়েছি, ইনশাল্লাহ 4টির মধ্যে তোমরা 4টি কমন পাবা। 5 নম্বরটি দেখো, জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। 6 নম্বরে পরিকল্পনার সংজ্ঞা দাও, উত্তম পরিকল্পনার পূর্ব শর্তসমূহ অথবা গুণাবলী অথবা বৈশিষ্ট্যগুলো লিখো। দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি, আসবে। 7 নম্বরটি দেখো, জননীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ মডেল আলোচনা করো। 8 নম্বরে ডেভিড স্টেনের নীতি বিশ্লেষণ বা ব্যবস্থাপনা মডেলটি আলোচনা করো। 9 নম্বরে নীতি বাস্তবায়ন মূলত আমলাতন্ত্রের কাজ, উক্তিটি ব্যাখ্যা করো। 10 নম্বরে প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ নির্দেশ করো। 11 নম্বরে মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 12 নম্বরে বাজার ব্যর্থতা দূরীকরণের পদক্ষেপসমূহ আলোচনা করো। 13 নম্বরে অলাভজনক খাতের সরকারের ভূমিকা আর ব্যাখ্যা করো। 14 নম্বরে বাজার ব্যর্থতা কেন হয়, জননীতি অথবা সরকারি নীতির উপর এর প্রভাব বর্ণনা অথবা আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো আমি লিখে দিয়েছি 1 2 3 4 6, 1 2 3, 1 2 3 4 এবং দেখো 6 নম্বর প্রশ্ন। এই কয়টি প্রশ্ন দেখো, এই 5টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন পাবা। তো দেখো আমি তোমাদের এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 15টি প্রশ্ন পড়ে যাবা। এই 15টি রচনামূলক প্রশ্ন পড়লে 15টির মধ্য থেকেই তোমরা ইনশাল্লাহ 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা অতিরিক্ত প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বা, কারণ এই সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন খুব কম কমন আসে। তাই তোমাদেরকে বলবো তোমরা অতিরিক্ত যে আমি তোমাদেরকে 19টি প্রশ্ন দিয়েছি, এই 19টি প্রশ্ন একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা। এখন দেখো তোমাদের জন্য আমি এখানে আরো 10টি প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এই 10টি প্রশ্ন রচনামূলক প্রশ্ন 10টি, এই 10টি প্রশ্ন একবার করে দেখে যাবা, কারণ পরীক্ষার প্রশ্ন কঠিন হলে এই অতিরিক্ত প্রশ্নগুলো থেকে প্রশ্ন চলে আসে। তো তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে পিডিএফ তৈরি করেছে। যে পিডিএফ গুলো পড়লে তোমাদেরকে কোনো বই বা সাজেশন ফলো করতে হবে না, এই পিডিএফ গুলো পড়েই তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি চাইলে মোবাইলে দেখে দেখে এই পিডিএফ গুলো পড়তে পারবা। তো দেখো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের কিন্তু আমি উত্তর সহকারে পিডিএফ বিক্রি করতেছি। প্রতি পত্রের মূল্য 50 টাকা করে। তবে কেউ যদি একটি মাত্র সাবজেক্ট ক্রয় করতে চায় তাহলে তাকে 100 টাকা দিতে হবে। সবগুলো একসাথে ক্রয় করলে প্রতি পত্র 50 টাকা করে নেওয়া হবে। শর্টকাট সাজেশনের বৈশিষ্ট্য, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 60 থেকে 70টি দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 15টি এবং রচনামূলক প্রশ্ন 15টি করে দেওয়া আছে এবং 100% কমনের নিশ্চয়তা ইনশাআল্লাহ। সাজেশন ক্রয় করার জন্য SMS করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 01744559475। এই নম্বরে ঝটপট SMS করো। উত্তর সহকারে পিডিএফ প্রতি সাবজেক্ট মাত্র 50 টাকা তোমাদেরকে একসাথে নিতে হবে। আর যদি তোমরা কেউ একটি সাবজেক্ট ক্রয় করতে চাও তাহলে তোমাদেরকে প্রতি সাবজেক্ট 100 টাকা করে দিতে হবে। তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের ফাটাকেষ্ট যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো ক্রয় করতে পারো। তো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেই
এই প্রশ্নগুলো আমি কতটা সহজ ভাষায় তৈরি করেছি। তোমরা কোনো বাংলাদেশের কোনো বইয়ে এত সহজ ভাষায় এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এত সহজভাবে সাজিয়ে পাবা না। আমি একদম সহজ ভাষায় এগুলো তৈরি করে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই পড়তে পারো এবং মাত্র একদিন পরেই প্রিপারেশন নিতে পারো। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে বুঝবা বাণিজ্য চক্র কি। তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরটি দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটি দেখো, বাজার ভারসাম্য কি। তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরটি দেখতে পাচ্ছ। অর্থনৈতিক পরিকল্পনা কি, দেখো তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছ। এভাবে সকল প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় তৈরি করা হয়েছে। এরপরে দেখো রচনামূলক প্রশ্নের উত্তর। তো দেখো রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি। প্রতিটি প্রশ্নের 14টি করে পয়েন্ট দেওয়া আছে এবং প্রতিটি পয়েন্টের 3 থেকে 4 লাইন কিন্তু 4 লাইন করে 3 থেকে 4 লাইন ব্যাখ্যা দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, এই প্রশ্নটির উত্তরও কিন্তু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় 14টি করে পয়েন্ট আমি তৈরি করে দিয়েছি। তাই আর দেরি না করে এখনই যারা যারা এই সাজেশনগুলো ক্রয় করতে চাও আমার হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475।